তন্ময় ল্যাপটপে টাইপিং করছে। পাশেই অরুদীপ্ত বসে পড়ছে। পড়ছে বললে ভুল হয় অরুর ক্ষেত্রে। সে বইয়ের ফাঁকে ফাঁকে উকিঝুঁকি দিচ্ছে। নয়নজোড়া তার শান্ত নেই। তন্ময় দেখেও দেখছে না। নজরআন্দাজ করছে ব্যাপারটা। খুব গাম্ভীর্যের সহিত কাজ করছে। মুখ খুলে শুধু দীপ্তর সাবজেক্টগুলো বুঝিয়ে দিচ্ছে। দীপ্তর হোমওয়ার্ক শেষ হলো। বইপত্র গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়ালো। আর চোখে অরুকে দেখে বলল, চোখ এক জায়গায় থাকলে পড়া শেষ কিভাবে হবে? অরু চোখ পাকিয়ে তাকাতেই ছেলেটা ছুটে পালালো। তন্ময় এবারও অগ্রাহ্যভাবে রয়েছে। বিষয়টা আসলে অগ্রাহ্য সে মোটেও করছে না। সবই খেয়াল করছে, দেখছে। না চাইতেও চোখ চলে যাচ্ছে। এই যে অরু কানের পেছনে চুল গুজে আদুরে চোখে তাকাচ্ছে, ছটফটিয়ে উঠছে বসছে। কিছু একটা বলবে হয়তো। তন্ময় বুঝেও জিজ্ঞেস করছে না আজ। অগত্যা অরু কিছুক্ষণ অপেক্ষা করে মুখ খুলল। তন্ময় ভাই। হুম। আপনি সাইমা আপুকে চেনেন? না। চেনেন না? ওই যে পাশের বিল্ডিংয়ের আপুটা। তন্ময় মাথা ঘুরিয়ে স্বাভাবিক চোখে তাকায়। অরু আমতা আমতা করে বলে, ওই আপুটাকে আপনার কেমন লাগে? মুখশ্রী স্বাভাবিক রাখা কিছুটা কষ্টের হয়ে পড়ল তন্ময়ের জন্য। সে ভ্রু চিয়ে প্রশ্ন করে, কি বলতে চাচ্ছিস? পয়েন্ট কি? অরু মুখ গোমরা করে বলল, আপুটা ভালো না, কেমন যেন। আপনার দিকে বাজে চোখে তাকায়। দেখলেন না বিকেলে কেমন করছিল? আর আজ তো আমায় ডেকে বলে আপনার নাম্বার দিতে। কত বড় সাহস! তুই দিয়েছিস? না। আমি কেন দেব? একদমই দেব না। বিড়বিড় করেই কথাটুকু শেষ করল। তন্ময় সাবলীলভাবে বলে, গুড। এবং দৃষ্টি ফেরায়। আড়ালে সামান্য হাসে। ওরও পুনরায় হাঁসফাঁস করছে। ঘড়ির কাঁটা 10টায় যেতেই তন্ময় উঠে ল্যাপটপ গুছিয়ে ফেলে। সেগুলো টেবিলে রেখে পিছু ফেরে। ওরও এখনও বসে, যেন এখানেই থাকবে। তন্ময় ভ্রুজোড়া উঁচু করতেই অরু নিঃশব্দে মুখ বাঁকায়। হেলাফেলা ভঙ্গিতে ওঠে। ব্যাগ বইখাতা বুকে জড়িয়ে যাওয়ার জন্য রওনা হয়। তবে যায় তো যায় না। দরজার কাছটায় গিয়ে ফিরে তাকায়। বিড়বিড় করে বলে, তন্ময় ভাই, আপনার কেমন মেয়ে পছন্দ? তন্ময় মুখশ্রী বহু প্রচেষ্টায় দ্বিগুণ গম্ভীর করে। সেই গম্ভীর মুখশ্রী দেখে অরু ভয় পায়। দ্রুত পায়ে ছুটে পালায়। তন্ময়ের অধর জুড়ে হাসির বিচরণ। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে সে বোকার মতো মুচকি হাসে। বারান্দায় গিয়ে দাঁড়াতেই ঠান্ডা বাতাসের প্রলয় ছুঁয়ে দেয়। সেই মুহূর্তে একটা সিগারেট ধরায়। সেদিন ছিল প্রলয়ঙ্কর বর্ষণ প্রকৃতির বুকে। তন্ময় 2 দিনের ট্যুর দিয়ে ফিরেছে। সামান্য ড্রিঙ্কও করেছিল, তবে নেশায় ধরেনি তাকে। ভীষণ রাত হয় বাড়িতে ঢুকতে। একদম ভিজে জবজবে অবস্থা। বাড়ির সকলে ঘুমে ব্যস্ত, কেউ জেগে নেই। তাই সে সোজা নিজের রুমের সামনে এসে দাঁড়ায়, তবে ভেতরে ঢোকে না। দাঁড়িয়ে রয় রোবটের ন্যায়। হুট করে বাঁদিকে হাঁটা ধরে। অরুর দরজার সামনে এসে দাঁড়ায়। দরজায় হাত ছোঁয়ায়। দরজা খোলা। ধাক্কা দিলেই খুলে যাবে। মেয়েটা দরজা লাগায় না কেন? কেন কেন? তন্ময় রাগ হবে নাকি সুযোগের সদ্ব্যবহার করবে জানে না। ধাক্কা দিতে নাই 2 বার, কিন্তু শেষমেশ দিচ্ছে না। ইচ্ছে ভেতরে যাবার, অরুকে একটু দেখার, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে আটকায়। মাথা দরজায় ছুঁয়ে সেভাবেই দাঁড়িয়ে থাকে। পায়ের শব্দ পেতেই চমকে ফিরে তাকায়। মোস্তফা সাহেব দাঁড়িয়ে, চোখ মুখ শান্ত। মোটেও আশ্চর্যের ছোঁয়া নেই। তন্ময় নিজেকে প্রস্তুত করে বাবার প্রশ্নের সম্মুখীন হতে, কিন্তু সেটা হলো না। মোস্তফা সাহেব ভীষণ শান্ত গলায় বললেন, ঘরে যাও। তন্ময় থমকে রয়। ধীর পায়ে করিডোর ভিজিয়ে নিজের রুমে ঢুকে যায়।
মোস্তফা সাহেব ছেলের রুমের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। ভাবনায় বিভোর তিনি। এক পর্যায়ে হতাশার নিঃশ্বাস ফেলে চলে যান। তন্ময় মোটেও নিজের ঘরে ঢোকে না। বাবা যেতেই সে দরজা খুলে বেরোয়। এবার আর দাঁড়ায় না, সোজা অরুর রুমের দরজা খুলে ভেতরে ঢোকে। মেয়েটা আজও জানালা খোলা রেখেছে। বাতাসে পর্দা উঠছে, বৃষ্টির ছিটেফোঁটা প্রবেশ করছে। তন্ময় ভেতরে পা বাড়ায়। বিছানার পাশের স্ট্যান্ড লাইট জ্বালানো, সেই হলদেটে আলোয় অরুর মুখমণ্ডল স্পষ্ট। মেয়েটা বেঘোরে ঘুমাচ্ছে। তন্ময় দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকে। অরুর ঘুমন্ত মুখশ্রী দেখে নির্নিমেষ ভাবে। হঠাৎ চোখ যায় পাশে। মুহূর্তেই তন্ময়ের ভাবভঙ্গি পরিবর্তন হয়। হাত বাড়ায়। অরুর সাথে একটা সাদা শার্ট, তন্ময়ের শার্ট। শার্ট ধরে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে নির্বিকার ভঙ্গিতে। অনুভব করে শরীরে সর্বাঙ্গ জ্বলছে। অদ্ভুত উত্তেজনায় থরথর করে কাঁপছে বুক। অরুর দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস দেখায় না। শার্টটা বিছানায় রেখে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে দরজা ভালোভাবে লাগিয়ে দেয়। তন্ময় অবশ্যই গম্ভীর স্বভাবের, কথাবার্তা কম বলে, তবে কখনো তার বন্ধুদের অযথা না বলতে পারে না। তার মুখ থেকে সর্বত্র বেরোয়, হ্যাঁ ঠিক আছে, যেভাবে ভালো হয়, কিংবা আচ্ছা যেভাবে তোরা চাস। শুধু একটা বিষয় তার মুখে না শোনা যায়, সেটা অরুর বিষয়। মাহিন যখন মুখশ্রীতে আদুরে ভাব এনে বলে, তন্ময় প্লিজ একদিন অরুকে আন, মেয়েটার সাথে পরিচয় করিয়ে দে। তন্ময়ের মস্তিষ্ক কাজ করার পূর্বে মুখ কাজ করে। সে গম্ভীর গলায় বলে ওঠে, না। এই নিয়ে মাহিনের আফসোসের শেষ নেই। আজও আড্ডায় বসে মাহিন হতাশার নিঃশ্বাস ফেলে বারবার বলছে, বন্ধুদের কথার এখন আর কোনো দাম নেই। তার কথার প্রভাব তন্ময়ের উপর আদতে পড়েছে নাকি দ্বিধার বিষয়। তন্ময় অন্যমনস্ক রূপে বসে। এসেছে অবধি এমন হয়ে আছে, বেশ গম্ভীর এবং অন্যমনস্ক। বিষয়টা ধরল রিহান। ড্রিঙ্কসের গ্লাস টেবিলে রেখে উঠে দাঁড়ায়। তন্ময়ের পেছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখে। প্রশ্ন করে রয়ে শোয়ে, কি হয়েছে? অরু বুঝি বেশি পেইন দেয়? তন্ময় মাথা তুলে একবার তাকায়, আবার নজর ফিরিয়ে রাখে হাতের গ্লাসের উপর। লাল ড্রিঙ্কসগুলো নাড়িয়ে তুলছে। মাহিন সিরিয়াস হয়। গমগমে গলায় বলে, কিছু হয়েছে? বন্ধুদের মধ্যে বিচলিত ভাব চলে এলো। সকলেই আপাতত নীরবতা পালন করছে। তন্ময়কে ডিপ্রেসড দেখাচ্ছে। এভাবে মন খারাপ তন্ময়কে সচরাচর দেখা যায় না। মাহিনের প্রচণ্ড খারাপ লাগছে। হাতের ড্রিঙ্কসটাও বিষাদ লাগছে। সে উঠে দাঁড়ায়। তন্ময়ের কাঁধ চেপে তাকে দাঁড় করায়। নিয়ে চলে রেস্টুরেন্টের ছাদের দিকে। যাবার পূর্বে বলে, থাক তোরা। রিহান থাকে না। মানিব্যাগ পকেটে ভরতে ভরতে দুজনের পিছু ছুটে যায়। এই রেস্টুরেন্টের ছাদ আকর্ষণীয়। মানুষজনের ভিড় কম, যেহেতু এখানে চেয়ার টেবিলের উদ্গ্রীব নেই। এক কোণায় দাঁড়ায় তিনজন। তন্ময় দুই বন্ধুর মধ্যে। একটা সিগারেট ধরায় সে। দেখা দেখি মাহিনার রিহানও সিগারেট ফুঁকতে নেয়। এবার আর প্রশ্ন করে না, শুধু তাকিয়ে থাকে জাঁকজমক রাস্তায়। তন্ময় এক সময় নিজেই মুখ খোলে, আমি কি অধৈর্য হয়ে গেলাম? রিহান ক্ষীণস্বরে বলে, আমার দেখার সব থেকে ধৈর্যবান মানুষ তুই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হাতের সিগারেট ফেলে দেয়। ছটফট ভঙ্গিতে বলে, আজকাল বাসায় যেতে ভয় হয়, আবার বাসায় তাড়াতাড়ি না পৌঁছালে অশান্তি অনুভব করি। নিজেকে ভীষণভাবে অপদার্থ মনে হচ্ছে। হঠাৎ কী কারণে এমন হচ্ছে? তন্ময় কপালে আঙুল ঘষে। অরু আমায় পছন্দ করা শুরু করেছে, অ্যাজ এ লাভার। মাহিন বড়সড় চোখে তাকায়। রিহান বলে,
তা তো আনন্দের, আর তোর মতো ছেলের উপর ফল করার সাধারণ বিষয়। আচ্ছা, বুঝতেছিস কিভাবে অরু তোকে পছন্দ করছে? মাহিন তেরা চোখে তাকায় রিহানের দিকে, ধমকে সুরে বলে, গাধা ছেলে, বলদ একটা। অরুকে হাতে পিঠে চড়িয়ে বড় করলো তো ও বুঝবে না তো কে বুঝবে? তুই। আচমকা তন্ময় হেসে ওঠে, হাস্যোজ্জ্বল হাসি। হাসতে হাসতে তাকায় বন্ধুদের দিকে, হেসে হেসেই বলে, অযথাই বারবার তাকায়। ডাইনিংয়ে খেতে বসলে ঘুরে ফিরে তাকায়, সামনে ঘুরে ফিরে বেড়ায়। আমার পছন্দের রঙের জামা কাপড় পরে। সারাদিন গোছগাছ সাজুগুজু করে থাকে ইদানিং। ঘুরতে নিতে বলে, আর এগুলো আমি একা দেখছি না, বাড়ির সবাই দেখছে। সেদিন বাবা আসলো রুমে, এসে বলছে আমায় ডিফারেন্টভাবে চলতে। আমার চলাফেরার ধরন দেখে নাকি অরুর কিশোরী মনে পরিবর্তন এসেছে। মাহিন শব্দ করে হেসে উঠল, হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অদূরে তাকিয়ে বলে, নিজেকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে জেনে যে অরু আমায় পছন্দ করে, ভিন্ন চোখে দেখে। আমি যেসব করিনি ইদানিং তাই করছি। সেদিন বাড়ি ফিরে বেয়াদবের মতো অরুর রুমে ঢুকেছি ওকে দেখতে, যেটা আমি কখনোই করিনি। আগে যে চোখে দেখতাম আজকাল তার বিপরীত। বিষয়টা খুবই বিশ্রী হয়ে উঠছে দিনকে দিন। রিহান সিরিয়াস গলায় বলে, দোস্ত, আঙ্কেলকে জানিয়ে দে, বলে দে তুই অরুকে চাস, অ্যাজ এ লাইফ পার্টনার। তোদের এঙ্গেজমেন্ট করিয়ে দেবে। অরু অনার্সে পড়াকালীন না হয় বিয়ে দেবে। আমার বিশ্বাস অরুর মা বাবা কোনো মতেই অমত করবেন না। তুই বেস্ট অরুর জন্য। তন্ময় চুপ রইল, জবাব দিল না। সমস্যা তো মোস্তফা সাহেব, তিনি সব কিছুই জানেন, তন্ময়ের অনুভূতি বোঝেন। তার বাবার থেকে তন্ময়কে ভালো কে বোঝে? মানুষটা আগে থেকেই জানে এবং জেনে শুনেই বিষয়টা অ্যাভয়েড করতে চাচ্ছেন। তন্ময় সেই বিষয়ে ভালোভাবেই অবগত।